কলকাতার শিখা ইন্টারন্যাশনাল হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মধ্যে ৭ জনই বাংলাদেশের নাগরিক, বাকি ২ জন ভারতীয়। মারা যাওয়া বাংলাদেশিদের মধ্যে ৪ জন কুষ্টিয়ার, ১ জন ঢাকার এবং ২ জন সাতক্ষীরার। কুষ্টিয়ার ৪ জন হলেন দেবাশিস দত্ত, তার স্ত্রী আফসানা শারমিন, ছেলে স্বর্ণশীষ দত্ত ও শ্বশুর আকরাম হোসেন। নিহত আহমেদ বাবু ঢাকার সাভারের বাসিন্দা। আর সাতক্ষীরার ২ জন হলেন এস.এম. আলিমুজ্জামান ও রেবতী সরকার। তারা সাতক্ষীরার কালীগঞ্জের বাসিন্দা। এদিকে ঘটনার পর একাধিক বাণিজ্য কাঠামো নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে পৃথক তদন্ত কমিটি গঠনের কথা ঘোষণা করেছে কলকাতা পৌরসভা। ধারণা করা হচ্ছে হোটেলটির যথাযথ কাগজপত্র ছিল না। এদিকে কলকাতা হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ সব প্রক্রিয়া শেষে দ্রুতই দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার মোহাম্মদ খালেদ। বাংলাদেশি নাগরিকদের জন্য কলকাতায় দূতাবাস ২৪ ঘন্টা খোলা থাকবে বলেও জানান তিনি। এদিকে এই ঘটনার জিজ্ঞাসাবাদের জন্য হোটেলের এক কর্মচারীকে আটক করেছে পুলিশ। আর পলাতক হোটেল মালিক বীরেশ্বর মিত্রকে খুঁজতে তল্লাশি চলছে। আরও জানাচ্ছেন চৈতি সরওয়ার। কলকাতা প্রাণকেন্দ্র নিউ মার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে আগুনে নিহতদের পরিচয় নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। বাংলাদেশি নাগরিকদের বিষয়ে তথ্য সংগ্রহে কলকাতায় বাংলাদেশ উপ হাই কমিশনও যোগাযোগ রাখছে হাসপাতাল ও পুলিশের সাথে। ডেপুটি হাই কমিশনার জানান, আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে পাঠানোর ব্যবস্থা করা হবে। একই সাথে বাংলাদেশি নাগরিকদের স্বজনদের জন্য সার্বক্ষণিক যোগাযোগের ব্যবস্থা করেছে উপ হাই কমিশন। দূতাবাস ২৪ ঘন্টা এই যারা আহত হয়েছে তাদের সহায়তার জন্য খোলা থাকবে এবং আমরা সবসময় তাদের আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। আর ডেড বডিগুলো আমরা আইডেন্টিফিকেশন হয়ে গেলে আমরা অতি সত্বর ওদেরকে বাংলাদেশে ফেরত পাঠাবো। হ্যাঁ, পরিবারের সদস্যরা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, তারা সবাই যোগাযোগ রাখছেন। আমরা ২৪ ঘন্টা তাদের সঙ্গে কানেকশনে আছি আর কি। বুধবার ভোররাতের দিকে নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটের একটি ৫তলা ভবনে আগুন লাগে। ভবনটিতে একাধিক হোটেল ও গেস্ট হাউস ছিল। দুর্ঘটনার সময় বেশিরভাগ অতিথি ঘুমিয়েছিলেন। দ্রুত ছড়িয়ে পড়া ঘন ধোঁয়ায় ভবনের ভেতরে আটকা পড়েন অনেকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল, পুলিশ ও দুর্যোগ মোকাবিলা দল। কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। উদ্ধার করা হয় প্রায় ৮০ জনকে। তবে ধোঁয়ার কারণে ওপরের তলায় পৌঁছাতে উদ্ধারকারীদের বেগ পেতে হয়। আহতদের নেওয়া হয় স্থানীয় হাসপাতালে। ধোঁয়া ছিল তো আমরা আসলে ওইভাবে নিঃশ্বাস নিতে পারতেছিলাম না। তো পরে ফায়ার সার্ভিসের হেল্পে আমরা নিচে নেমে এসেছি। দরজা খুলে বারবার ভিড় অন্ধকার মিনিট ১০-১৫ পর কর্মীরা আছে। ফায়ার সার্ভিস কর্মীরা আছে। আমি তো হাঁটতে পারি না, আমাকে ধীরে ধীরে মানে আস্তে আস্তে নিচে নামে নিয়ে এলো। প্রাথমিকভাবে এসি থেকে আগুন লেগেছে বলা হলেও আসল কারণ এখনো নিশ্চিত নয়। শর্ট সার্কিটের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। আগুনের কারণ এবং ভবনের নিরাপত্তা ব্যবস্থায় কোনো গাফিলতি ছিল কিনা তা জানতে তদন্ত করছে কর্তৃপক্ষ। ভবনটির অগ্নি নিরাপত্তা ব্যবস্থাও প্রশ্নের মুখে পড়েছে। একাধিক হোটেল থাকা ভবনটিতে নিরাপদে বের হওয়ার ব্যবস্থা এবং অগ্নি নিরাপত্তা বিধি যথাযথভাবে মানা হয়েছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় হোটেল মালিকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। চৈতি সরওয়ার, ৭১। কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডের পর নিউ মার্কেট এলাকার বিভিন্ন হোটেল, গেস্ট হাউস ও ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে পুলিশ। বুধবার সন্ধ্যায় হোটেলগুলোর নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে এই অভিযান চালানো হয়। এদিকে এ ঘটনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন আমলের দুর্নীতিকে দায়ী করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ছাড়াও বিরোধী বাম দলগুলোর নেতারা। ঘটনার তদন্তে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিহতের পরিবারের লোকজন সুবিচার পাবেন বলে আশ্বাসও দেন তিনি। এই নিয়ে আরও খবর জানাতে কলকাতা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী। সত্যজিৎ, অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন হয়েছে কিনা, মরদেহ দেশে ফেরানোর বিষয়ে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? এই যে তদন্ত কমিটি, সেই তদন্ত কমিটি কিন্তু গতকালই হয়েছে এবং এই কমিটির নাম দেওয়া হয়েছে SIT সিটস, অর্থাৎ এই যে ৫ সদস্যের সিটের যে কমিটি, তারা খতিয়ে দেখবে। এবং গতকালই শুরু হয়েছে কিন্তু এই এলাকার, অর্থাৎ মির্জা গালিব স্ট্রিট, কলকাতার এই হোটেল
শিকাইন হোটেল ছাড়াও অন্যান্য যে সমস্ত হোটেল আছে সেগুলোর নকশা তৈরির কাজ এবং তাদের যে খতিয়ান অর্থাৎ অনুমতি কি বা যে সমস্ত প্রয়োজনীয় নথি লাগে এবং খতিয়ে দেখা হয় দমকল থেকে শুরু করে পুলিশ, পরিবেশ দপ্তর, তো সেই সমস্ত কাদের আছে কাদের নেই এবং পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা আবাসিকদের জন্য যে সমস্ত হোটেলে কোন কোন হোটেলে আছে কোন কোন হোটেলে নেই সবটাই কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এবং এই যে অভিশপ্ত হোটেল সেই অভিশপ্ত হোটেলের পরিকাঠামো খতিয়ে দেখা হবে এবং তারপর কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি যে 7 জন বাংলাদেশি মৃত্যু হয়েছে সেই 7 জন বাংলাদেশি দেহ ময়না তদন্ত কিন্তু আজ কলকাতা মেডিকেল কলেজের কলকাতা পুলিশের যে মর্গ আছে সেখানেই হবে এবং তারপর বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের হাতে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে দেহগুলিকে তুলে দেওয়া হবে এবং বাংলাদেশ ডেপুটি হাই কমিশন সেই মরদেহগুলো কিন্তু মৃতদের যে স্বজন পরিবার আছে তাদের হাতে তুলে দেবে এমনটা প্রক্রিয়া এবং যেভাবে সরকারি অন্যান্য ক্ষেত্রে মৃতদেহ ভারত থেকে বাংলাদেশে পাঠানো হয় এক্ষেত্রেও এই একই নিয়ম মেনেই কিন্তু পাঠানো হবে এবং সত্যজিৎ, ঘটনার পর বিভিন্ন হোটেল ও ব্যবসা প্রতিষ্ঠানে পুলিশ অভিযান চালিয়েছে। অনিয়মের অভিযোগে কোনো প্রতিষ্ঠান বা হোটেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? দেখুন, এই ঘটনার পর গতকাল সন্ধ্যার সময় থেকে কিন্তু কলকাতার এই নিউ মার্কেট ছাড়াও কলকাতার সর্বত্রই কিন্তু পুলিশ আর কি বিভিন্ন হোটেল পরিদর্শন করে এবং কাদের কি কি পরিকাঠামো আছে যার ভিতরে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ফায়ার সেফটি সিকিউরিটি এবং যেখানে যেখানে ফায়ার সেফটি সিকিউরিটি আছে সেই সমস্ত ইকুইপমেন্ট গুলো যারা হোটেলের কর্মী আছে তারা ব্যবহার করতে পারেন কিনা সেই সমস্ত বিষয়ে জানা হচ্ছে এবং আপৎকালীন যে সিঁড়ি সেই আপৎকালীন সিঁড়ি আছে কিনা সমস্ত দিক কিন্তু খতিয়ে দেখার কাজ চলছে, তারপর নেওয়া হবে ব্যবস্থা। মুন্নি। সত্যজিৎ, আপনি খবর রাখতে থাকুন, সঙ্গেই থাকবেন। কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনার সবশেষ তথ্য জানাতে কলকাতা থেকে সত্যজিৎ চক্রবর্তী যুক্ত ছিলেন। যুক্তরাষ্ট্র আবার ইরানে হামলা শুরু করলে ইউরোপে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার হুমকি দিয়েছে তেহরান। বুধবার ব্রিটিশ গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, নতুন করে সংঘাত ছড়ালে বুলগেরিয়া বা সাইপ্রাসে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালাতে পারে তেহরান। ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, ইরান সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে এসব তথ্য পাওয়া গেছে, তবে তাদের পরিচয় প্রকাশ করেনি সংবাদ মাধ্যমটি। বলা হয়েছে, হরমুজ প্রণালীর তলদেশের ফাইবার অপটিক কেবল ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না তেহরান। তেমনটি হলে বিশ্বজুড়ে টেলিযোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। ইরানের হুমকির পর ইউরোপীয় মিত্রদের সুরক্ষার প্রতিশ্রুতি দিয়েছে নেটো। নেটোর পক্ষ থেকে জানানো হয়েছে, যে কোনো হুমকি মোকাবেলা এবং সব মিত্রকে রক্ষা করতে প্রস্তুত তারা। বুধবার নেটোর এক কর্মকর্তা বলেন, জোটটি যে কোনো হুমকি মোকাবেলা করতে প্রস্তুত এবং সব মিত্রকে রক্ষায় যা প্রয়োজন তা করা হবে। জোটটির প্রতিরোধ ও প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী ও কার্যকর বলেও জানান তিনি। এর আগে ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, ট্রাম্প যুদ্ধ বিস্তৃত করলে ইউরোপে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার বিষয়টি ভেবে দেখছে ইরান। প্রতিবেদনে বুলগেরিয়া ও সাইপ্রাসে থাকা মার্কিন সামরিক সম্পত্তিকে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করা হয়েছে। ইরানের সঙ্গে অনির্দিষ্টকালের জন্য বাণিজ্য ও আর্থিক লেনদেন বন্ধের ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত ইউএই। বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আঞ্চলিক শান্তি ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলা সাম্প্রতিক পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করে, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। এর একটি আমিরাতের জলসীমার বাইরে, অন্যটি জলসীমার ভেতরে পড়েছে। ক্ষেপণাস্ত্র দুটি সমুদ্রপথে চলাচলকারী জাহাজকে নিশানা করে ছোড়া হয়েছিল বলে দাবি করেছে আমিরাত কর্তৃপক্ষ। তবে আবুধাবির এসব অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই ওই অভিযোগকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন। অন্য কেউ হামলা চালিয়ে ইরানের উপর দায় চাপানোর চেষ্টা করছে বলে দাবি করেন তিনি।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের ড্রোন ও বিমান হামলায় শিশুসহ অন্তত 6 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, সেখানে হামাসের কয়েকজন কমান্ডার জড়ো হয়ে হামলার পরিকল্পনা করছিল। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, হামাসকে আগে অস্ত্র সমর্পণ করতে হবে, এরপরই গাজা থেকে সেনা প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করবে ইসরায়েল। তবে হামাসের দাবি, ইসরায়েলি সেনা প্রত্যাহার না হওয়া পর্যন্ত অস্ত্র সমর্পণ করবে না তারা। এর মধ্যেই গাজার প্রায় 60% এলাকা ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে। গত বছর হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তির পরও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এতে যুদ্ধবিরতির মধ্যেই উপত্যকাটিকে প্রায় 1300 মানুষের মৃত্যু হয়েছে। আগামী 27 অক্টোবরের নির্বাচনকে ঘিরে চাপে রয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সম্প্রতি তার দল লিকুদ পার্টি জনমত জরিপে সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন ইয়াশার পার্টির চেয়ে পিছিয়ে পড়েছে। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম কানের প্রকাশিত জরিপ অনুযায়ী পার্লামেন্টে ইয়াশার 24টি আসন পেতে পারে, যেখানে লিকুদের সম্ভাব্য আসন সংখ্যা 23। এর আগের জরিপগুলোতেও দেখা গেছে নেতানিয়াহু নির্বাচনে জয় পাওয়ার অবস্থানে নেই। জনমত জরিপে নেতানিয়াহুর বর্তমান জোট পেতে পারে 49 থেকে 53টি আসন, যেখানে সরকার গঠনের জন্য প্রয়োজন অন্তত 61টি আসন। অন্যদিকে বিরোধী দলগুলো জরিপ অনুযায়ী 67 থেকে 70টি আসন পেতে পারে। এদিকে নির্বাচন ঘনিয়ে এলেও ট্রাম্প এখনও তাকে কোনো স্পষ্ট রাজনৈতিক সমর্থন দেননি। ব্রাজিলের পারানা রাজ্যে সড়ক দুর্ঘটনায় অন্তত 23 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 5 জন। বুধবার ভোরে BR-373 মহাসড়কে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। ফেডারেল হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী স্থানীয় সময় ভোর 3টার দিকে ঘটে দুর্ঘটনাটি। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান অন্তত 23 জন। নিহতদের বেশিরভাগই বাসের যাত্রী, মারা গেছেন ট্রাক চালকও। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও 5 জন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রাথমিক তদন্তে পুলিশ বলছে, ট্রাকটি হঠাৎ বিপরীত লেনে চলে যাওয়ার পরই বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তবে দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত চলছে। দুর্ঘটনা কবলিত বাসটি ছিল ইম্বিতুভা পৌরসভার স্বাস্থ্য বিভাগের। রোগী ও যাত্রীদের নিয়ে এটি পারানা রাজ্যের রাজধানী কুরিতিবার বিভিন্ন হাসপাতালের দিকে যাচ্ছিল। মর্মান্তিক এই দুর্ঘটনার পর ইম্বিতুভা শহরে 2 দিনের সরকারি শোক ঘোষণা করা হয়েছে। কেনিয়া একটি পর্যটকবাহী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 7 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 5 জন মার্কিন নাগরিক এবং ইকুয়েডরের গোয়েন্দা প্রধান মিশেল সেন্সি কন্টুগি রয়েছেন। বুধবার স্থানীয় সময় সকালে সাম্বুরু কাউন্টিতে এই দুর্ঘটনা ঘটে। কেনিয়ার সিভিল এভিয়েশন অথরিটি জানিয়েছে, হেলিকপ্টারটি উত্তর কোরিয়ার জনপ্রিয় বন্যপ্রাণী সংরক্ষণ এলাকা লুইসাবার উদ্দেশ্যে যাচ্ছিল। সাম্বুরু কাউন্টিতে পৌঁছলে 7 আরোহী নিয়ে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। ইকুয়েডরের পরিবহন মন্ত্রী জানিয়েছেন, এই দুর্ঘটনায় তাদের গোয়েন্দা প্রধান ও তার স্ত্রী স্টেফানি হালিহান নিহত হয়েছেন। 2024 সাল থেকে ইকুয়েডরের ন্যাশনাল ইন্টেলিজেন্স সেন্টারের প্রধান ছিলেন সেন্সি কন্টুগি। তিনি প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবেয়ার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। চীনের সিচুয়ান প্রদেশে একটি গ্রামীণ বাড়ির ছাদ ও দেয়াল ধসে অন্তত 5 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 17 জন। মঙ্গলবার স্থানীয় সময় রাতে চাংনিং কাউন্টির সিনবাও গ্রামের একটি বাড়িতে ঘটনাটি ঘটে। ঘটনার সময় বাড়িটিতে নৈশভোজের আয়োজনে থাকায় উঠোনে অস্থায়ী ছাউনির নিচে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়, কিন্তু ছাউনির উপর বৃষ্টির পানি জমে অতিরিক্ত ভারী হয়ে যাওয়ায় সেটি দেয়াল সহ ভেঙে পড়ে। এতে ঘটনাস্থলে 3 জন মারা যায়। হাসপাতালে নেওয়ার পর আরও 2 জনের মৃত্যু হয়। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী নভেম্বরে এই বৈঠক করতে চান তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসের উচ্চ পর্যায়ের সূত্রে বরাত দিয়ে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। আগামী নভেম্বরে প্রশান্ত মহাসাগরের উপকূলবর্তী 21টি দেশের জোট এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন অ্যাপেকের সম্মেলন হবে চীনের শিনজেন শহরে। এই জোটের অন্যতম সদস্য রাষ্ট্রের সরকার ও রাষ্ট্রপ্রধান হিসেবে সম্মেলন উপলক্ষে চীন সফরে যাবেন ট্রাম্প। সেই সফরেই কিমের সঙ্গে বৈঠক করতে চান তিনি। নভেম্বরে কিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক আয়োজনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ইতোমধ্যে হোয়াইট হাউসের কর্মকর্তাদের প্রেসিডেন্ট ট্রাম্প নির্দেশ দিয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল।
এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের নতুন নতুন খবর ও বিশ্লেষণ নিয়ে পরবর্তী বিশ্বযোগ আবারও হাজির হবে দুপুর 1টায়। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। থাকুন একাত্তরের সাথেই।